প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু হলো টেলিপ্রেসক্রিপশন। আপনারা জানেন যে টেলিপ্রেসক্রিপশন চ্যানেলের একটি সরাসরি টেলিফোন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি। সেই সঙ্গে টেলিফোনে প্রাপ্ত আপনাদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেওয়ার চেষ্টা করে থাকি সরাসরি এই অনুষ্ঠান থেকেই। দর্শক, কিডনির অনেক রোগ রয়েছে। কিছু কিছু রোগ আছে যে ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে চিকিৎসা নিতে হয়, কিছু কিছু ক্ষেত্রে আছে দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। আবার কিছু ক্ষেত্র আছে যেগুলোতে অপারেশন ছাড়া আর কোনো গত্যন্তর থাকে না। আজকে আমরা কিডনির চিকিৎসায় যেসব ক্ষেত্রে শুধুমাত্র অপারেশন দিয়ে চিকিৎসা করতে হয় সেই বিষয়গুলো আলোচনা করব। আজকে এ বিষয়ে আলোচনার জন্য উপস্থিত আছেন দুজন বিশেষজ্ঞ। আসুন পরিচিত হই। আমার বাম দিকে রয়েছেন অধ্যাপক ডাক্তার এম ফখরুল ইসলাম, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইউরোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল। তারপরে আছেন ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন রুবেল, সহকারী অধ্যাপক, সার্জারি বিভাগ, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং হাসপাতাল, এবং উনি ইউরোলজি বিষয়ের একজন বিশেষজ্ঞ। প্রিয় দর্শক, আগেই বলেছি আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানে টেলিফোনের মাধ্যমে আপনি অংশ নিতে পারেন। জানিয়ে দিচ্ছি সেই নাম্বার দুটো, যে নাম্বার দুটোতে ফোন করে আপনি অংশ নেবেন। নাম্বার দুটো হচ্ছে 01713004444, আরেকটি নাম্বার হচ্ছে 01711567100। আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম। আমরা ততক্ষণে আজকের বিষয়ে কিছুটা আলোচনা করব। অধ্যাপক এম ফখরুল ইসলাম, তো কিডনির তো ওষুধ দিয়েও কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসা করতে হয়। তো সাধারণত আপনারা যে অপারেশন করেন এক্ষেত্রে কি কি রোগের ক্ষেত্রে আসলে অপারেশনটাই বেশি লাগে? এ বিষয়ে বলতে গেলে প্রথম থেকেই বলতে হবে যে এই যে কিছু সংখ্যক অসুখ যেটা ওষুধের দ্বারা ভালো হয়, এটা কি? এটা হলো আমরা বলি মেডিকেল প্রবলেমস, এবং এর ভিতরে আসে গ্লোমেরুলোনেফ্রাইটিস এবং বিভিন্ন ধরনের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইনক্লুডিং পাইলোনেফ্রাইটিস। আর অপারেশনের জন্য যে সমস্ত বিষয়গুলো আছে তার ভিতরে দুই রকমের অপারেশন, একটা হলো কিডনি সেভিং সার্জারি আর একটা হলো ট্রান্সপ্ল্যান্টেশন। কিডনি সেভিং সার্জারিতে আমরা যেটা করি যে কিডনিকে বাঁচাই। যেমন ধরুন কিডনিতে পাথর হয়েছে, পাথর বের করে দেওয়া, পাথর কিডনির মূত্রবাহী নালীর ভিতরে আটকে গেছে, পাথরটি বের করে দেওয়া। অথবা মনে করুন যে জন্মগত এমন কোনো ডিফেক্ট যেটার কারণে কিডনিতে প্রস্রাব তৈরি হচ্ছে কিন্তু প্রস্রাবটা ঠিকমতো বেরোতে পারছে না, অর্থাৎ নিচের দিকে নামতে পারছে না। আমরা ওকে বলি পেলভি ইউরেটরিক জাংশন অবস্ট্রাকশন অথবা ভেসিকো ইউরেটরিক জাংশন অবস্ট্রাকশন। এই ধরনের ক্ষেত্রে কাজ হলো আপনার কিডনি সেভিং সার্জারি, এবং সেগুলাতে অপারেশন করা হয়। আরও কিছু অসুখ আছে, যেমন ধরুন কিডনিতে নিওপ্লাজম অর্থাৎ কিনা ক্যান্সার, সেটা বাচ্চাদেরও হতে পারে, বড়দেরও হতে পারে। এই ধরনের ক্ষেত্রে যদি কিডনিতে ক্যান্সার হয় তাহলে আমরা যে অপারেশন করি সেটার নাম হলো এক্সটারপেটিং সার্জারি, অর্থাৎ কিডনিকে বাদ দেওয়া হয় সম্পূর্ণ। অর্থাৎ যে কিডনিতে ক্যান্সার হয় সেই কিডনির অবস্থাটা এমন কিনা যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো, সেটাকে তখন কেটে ফেলেই দাও, তখন সেটাকে কেটে ফেলে দিতে হয় ক্যান্সার শুদ্ধ। আদারওয়াইজ দেখা যায় ক্যান্সারেই ওই রোগীর মৃত্যুবরণ, মৃত্যুমুখে পতিত হয় ওই পেশেন্ট। আর একটা ধরনের আছে যেটা হলো মেডিকেল প্রবলেমের কারণে কিডনি যদি ফেল করে, যেমন ধরুন গ্লোমেরুলোনেফ্রাইটিস, মানে কিডনি যেভাবে বিকল হয়ে যাচ্ছে, এবং সেটা দুটো কিডনি একসাথে সম্পূর্ণ বিকল হয়ে যায়। সেক্ষেত্রে আসে হলো আমাদের তখন কিডনি প্রতিস্থাপন করা হয়, যেটার নাম হলো ট্রান্সপ্ল্যান্টেশন। আচ্ছা, তো ডক্টর রুহুল আমিন, আপনার কাছে জানতে চাইবো যে আমরা জানি যে আপনি কিডনি ট্রান্সপ্ল্যান্টের ব্যাপারে অনেক কাজ করেছেন। তো এই কিডনি ট্রান্সপ্ল্যান্ট বা কিডনি সংস্থাপন করা বা প্রতিস্থাপন করা যাই বলি, এটা আসলে কখন দরকার হয়? বললো যে স্যার বললেন যে দুটো কিডনি যদি বিকল হয়ে যায়, তো এটা আপনারা কখন সিদ্ধান্ত নেন? তার আগে কি কোনো প্রক্রিয়া আছে কিনা? তো আমরা ফোনটা নিয়ে নিই, আপনার সাথে আমরা আলোচনা একটু পরে আবার আসবো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলুন। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি, আপনি টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দিন। একটু কমাই দাও। জি জি, হ্যাঁ, অথবা টেলিভিশন থেকে দূরে যেয়ে কথা বলুন। জি স্যার, হ্যাঁ বলুন। আছি। বলুন আপনার প্রশ্ন। স্যার, কথাটা হচ্ছে যে ওই আমার না একটু সমস্যা, সেটা হচ্ছে যে আপনার পিসাব ছিলে দুইটা নালীতে পিসাব হয় আর কি। আচ্ছা, এটা কি কিডনির কোনো সমস্যার কারণে হয় নাকি? আর কোনো সমস্যা আছে? প্রস্রাবে জ্বালা পোড়া বা কিছু? না স্যার, প্রস্রাবে কোনো জ্বালা পোড়া নেই। আচ্ছা আচ্ছা,
তার মানে এটা পিসাব খুবই করতে গেলে সাধারণ। প্রথমত আপনার দুইটা নালী হয়, মাঝখানে হয় একটা, আচ্ছা আচ্ছা, তারপরে আবার দুইটা হয়। জি জি আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনি আমাদের সাথেই থাকুন, আপনার প্রশ্ন জবাব দেওয়া হচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি কোনো অসুখ ছাড়াই হতে পারে, আবার কখনো কখনো অসুখের কারণে হতে পারে। আমরা জানি যে প্রস্রাব যে হওয়াটা, বের হওয়াটা, জি, জি। এটার সঙ্গে দুটো জিনিস সম্পৃক্ত। একটা হলো প্রস্রাবের নালী, আর একটা হলো প্রস্রাবের থলি। আচ্ছা আচ্ছা, প্রস্রাবের থলিতে যখন প্রস্রাবটা জমা হয় তখন প্রস্রাবটা বের করে একটা সার্টেন পিরিয়ডের পরে প্রস্রাবটা বের করে দেওয়ার দায়িত্ব হলো প্রস্রাবের থলির। এক্ষেত্রে যদি প্রস্রাবের থলি কন্ট্রাকশনটা, সংকোচনটা খুব আস্তে আস্তে করে, তাহলে ধীর গতিতে প্রস্রাব হবে। আবার যদি প্রস্রাবের নালীর ভিতরে কোনো অবস্ট্রাকশন থাকে, যেটাকে আমরা বলি স্ট্রাকচার ইউরেথ্রা, অথবা একটা বয়সের পরে প্রস্টেটের কারণে হতে পারে, অথবা পেশাবের থলির যে আমরা বলি ব্লাডার নেক, ব্লাডার নেকে যদি কোনো প্রবলেম হয়, অর্থাৎ সংকোচন হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় ঠিকমতো ব্লাডার নেকটা খুলছে না প্রস্রাবের সময়। আচ্ছা, তো এই সমস্ত কারণে তখন ফ্লোটা চেপে যায়, এবং তখন ফোর্স যখন কম হয় তখন 2 নালীতে প্রস্রাব হয়, 3 নালীতে প্রস্রাব হয়, সেরকম হতে পারে। এটা হতে পারে। এবং এই সময় পেশেন্টদের উচিত হলো সরাসরি ইউরোলজিস্টের সঙ্গে দেখা করে এটা সঠিক রোগ নিরূপণ করে এবং করে তারপরে চিকিৎসাটা নেওয়া। আচ্ছা আচ্ছা, তো আমরা আলাপ করছিলাম ট্রান্সপ্ল্যান্ট নিয়ে। তো ট্রান্সপ্ল্যান্ট কি প্রথমেই করতে হয়, না ট্রান্সপ্ল্যান্টের আগে আরো কিছু করার আছে? একজন ধন্যবাদ হ্যাঁ। আপনাকে। তো আমাদের হিউম্যান বিংসের দুটো কিডনি থাকে। তো দুটো কিডনি যদি একই সাথে কোনো ডিজিজ প্রসেস আক্রান্ত হয় এবং এমন একটা পর্যায়ে চলে যায় যখন যে কিডনির যে স্বাভাবিক কাজ, যেমন ওয়েস্ট প্রোডাক্টগুলো এক্সক্রিয়েট করা এবং আমাদের বডির যে এসেনশিয়াল জিনিস যেগুলোকে ধরে রাখা, এই সমস্ত কাজগুলো যখন দুটো কিডনি একসাথে করতে পারছে না, তখন আমাদের রক্তের মধ্যে দূষিত পদার্থগুলি বিল্ড আপ হতে থাকে, আস্তে আস্তে বাড়তে থাকে, জমতে থাকে। এবং যে দূষিত এক্সেস পানি আমরা যে খাচ্ছি সেগুলো বের করার কাজ, সেগুলো অনেক সময় দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে শরীরে জমতে থাকে। থাকে। তো এই সমস্ত কারণে তার বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন দেখা যায়। তো তখন যখন দুইটা কিডনি একসাথে বিকল হয়ে যায়, এবং আমরা এটাকে আমরা অ্যানালাইসিস করি, যেমন একটা আমরা টেস্ট করি ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট, এবং এই ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট একটা সুস্থ লোকের 70 থেকে 140 মিলিলিটার পার মিনিট থাকার কথা একজন ইয়াং হেলদি অ্যাডাল্টের। তো এই সিসিআরটা যখন নেমে যায় তখন তার এক্সক্রিশন পাওয়ারটা কমে যাচ্ছে। এটা নেমে যাওয়া মানে কিডনি ফেল টু এক্সক্রিয়েট ওয়েস্ট প্রোডাক্টস, মানে শরীরে যে দূষিত পদার্থ আছে, যেটা প্রস্রাবের সাথে বেরিয়ে যাওয়ার কথা, সেটা রক্তে জমে যাচ্ছে, পরিমাণে বেরোচ্ছে না। এবং না জমে বরং বেরোনো না মানে হলো শরীরে জমা, এবং এগুলা বিভিন্ন রকম প্রতিক্রিয়া উপসর্গ সৃষ্টি করছে। তো এটার একটা লেভেল যখন এটা 5 মিলিলিটার পার মিনিট আমরা এস্টিমেট করে পাই ল্যাবরেটরির সহযোগিতায়, তখন আমরা এটাকে বলি এন্ড স্টেজ রেনাল ডিজিজ। আচ্ছা আচ্ছা, এখন যখন একজন লোক এন্ড স্টেজ রেনাল ডিজিজ রোগে ভোগে, এক কথায় তখন এটাকে আমরা সংক্ষেপে ইএসআরডিও বলা হয়। তখন তার একটা রিপ্লেসমেন্ট থেরাপি দরকার হয়। এই রিপ্লেসমেন্ট থেরাপিটা দুভাবে হতে পারে। একটা মেডিকেল রিপ্লেসমেন্ট বলা যেতে পারে, যেটা আমরা ডায়ালাইসিস ইন দ্য ফর্ম অফ ডায়ালাইসিস আমরা যেতে পারি, আর অ্যাকচুয়াল এটার রেমেডি হচ্ছে ট্রান্সপ্লান্টেশন। আমরা দর্শকের ফোনটা নিয়ে নিয়ে আমরা আসলে কখন ডায়ালাইসিস করব এবং কখন ট্রান্সপ্লান্টে যাব এই বিষয়ে আবার আসবো। তার আগে ফোনটা নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালাম, বলুন। আমি আশরাফুল। আমি বলছিলাম যে আমার কিডনির সমস্যা আছে, মানে কিছুদিন আগে আমি একটা আল্ট্রাসাউন্ড করাইছি। হ্যাঁ, সেখানে দেখা গেছে 7 mm হ্যাঁ এই সাইজের নাকি কিডনির ভিতরে পাথর আছে। আচ্ছা আচ্ছা, একটি কিডনিতে? তারপরে যদিও ডাক্তার বলছিল যে হয়তো অপারেশন করাইতে হবে, কিন্তু সেই অপারেশনের সাইজে গেছে না, এখন অপারেশন করানো যাচ্ছে না। কিন্তু এখন অনেক দিন যাবত কোনো ব্যথাও হচ্ছে না। প্রথম অবস্থায় কিন্তু ব্যথা হয়েছিল। আচ্ছা আচ্ছা, কিন্তু এখন ব্যথা হচ্ছে না। তো আমি জানতে চাচ্ছিলাম যে যেহেতু ব্যথা হচ্ছে না, তো আমি কি অপারেশনের প্রস্তুতি নিব, না সাধারণ ওষুধ খেয়ে, বা আমার ডাক্তার বলছিল বেশি করে পানি খাওয়ার জন্য। আচ্ছা, এই ব্যাপারে স্যার আপনারা একটু পরামর্শ। জি জি জি। এটার জন্য আপনি যেটা করতে পারেন, আসলে কিডনিতে পাথর হলেই যে অপারেশন করতে হবে এমন কোনো কথা নেই। যেমন আপনার যে পাথরটা, এটার সাইজ খুবই ছোট, মাত্র 7 মিলিমিটার। তো এটা এই ধরনের পাথরের জন্য সাধারণত কোনো অবস্ট্রাকশন হওয়ার কথা না, কোনো ব্যথা বেদনা হওয়ার কথা না। তারপরেও হতে পারে, ব্যথা বেদনা হতেই পারে। তো সেজন্য আপনি আর একটা টেস্ট করাবেন, যেটার নাম হলো IVU। ওটা করে আপনার ডাক্তারের সঙ্গে আপনি পরামর্শ করেন। এই ধরনের পাথর অথবা এর থেকে একটু বড় পাথর পর্যন্ত ইভেন আপনি ওষুধের মাধ্যমেই এটা বেরিয়ে যেতে পারে। বেশি বেশি পানি খেলে বেরিয়ে যেতে পারে, অথবা ডাব বেশি খেলে পেশাবের সাথে বেরিয়ে যেতে পারে, অথবা অন্যান্য আরও কিছু ওষুধ আছে, যেমন ধরেন ভিসেরালজিন,
বা আপনার ধরনের পেন কিলার অথবা অ্যান্টিস্পাজমোডিক এগুলা খেলে একটা পর্যায়ে দেখা যাবে যে এই পাথরটা আপনার নিজে নিজেই ডেলিভারি হয়ে যাচ্ছে। তো যদি আপনার ডেলিভারি না হয় সেক্ষেত্রে অন্যান্য অপশন আছে, যেমন আপনি ইচ্ছা করলে এই পাথরটা ভেঙে নিতে পারেন, যেটাকে বলে ESWL। আচ্ছা, ভেঙে নেওয়ার বিষয়টার ক্ষেত্রে কি পাথরের সাইজটা? পাথরের সাইজটা অ্যাকচুয়ালি নির্ভর করে, এবং আমাদের দেশে আমি আপ টু 2 সেন্টিমিটার পর্যন্ত পাথর ভাঙার জন্য রিকমেন্ড করব। আচ্ছা আচ্ছা। এর বেশি বড় হয়ে গেলে 2 সেন্টিমিটারের বেশি বড় হলে দেয়ার আর আদার অপশনস যেটার জন্য সে যেতে পারে। আচ্ছা আচ্ছা। তবে আমরা ইউজুয়ালি 2 সেন্টিমিটার পর্যন্ত খুব সহজেই ভেঙে দিতে পারি। পাথর বের করার জন্য তো এখন আর কেটে অপারেশন করতে হয় না আপনারা? হ্যাঁ, সেটা হলো যে যদি পাথর আরো বড় হয়, যেমন ধরেন আমরা বলি স্ট্যাগহর্ন ক্যালকুলাস, যেটা আপনার অনেক বড় ব্রাঞ্চড ক্যালকুলাই, অথবা যদি দেখা যায় মাল্টিপল ক্যালিসে আপনার অনেকগুলো পাথর থাকে, তো সেক্ষেত্রে অত্যাধুনিক পদ্ধতি যেটা এই যাবৎকাল যেগুলা কেটে বের করা হতো, এখন আর সেগুলা কেটে বের করা হয় না। এখন আমরা এই প্রযুক্তিটি বাংলাদেশে নিয়ে এসেছি 2000 সালের পরেই, 2000 সাল থেকে অনওয়ার্ডস আমরা এটা করে আসছি। এটাকে বলে পারকিউটিনিয়াস নেফ্রোলিথোটমি, PCNL সংক্ষেপে এটাকে বলে PCNL। অর্থাৎ ছোটো ছোটো কয়েকটা ছিদ্র করা হয়, এক বা একাধিক ছিদ্র, এবং সেই ছিদ্রের মধ্য দিয়ে কিডনির সমস্ত পাথর বের করে আনা সম্ভব। এবং এটা এখন বাংলাদেশে বেশ কয়েকটি সেন্টারে হচ্ছে, যেমন পিজিতে হচ্ছে, BSMA হচ্ছে, ঢাকা মেডিকেলে হচ্ছে, বাংলাদেশ মেডিকেল কলেজ হসপিটালে আমরা করছি প্রচুর পরিমাণে, প্রাইভেটলি অনেক জায়গায় হচ্ছে, প্রাইভেটলি আমরা অনেক জায়গায় করছি। তো ডক্টর রুবেল, আমরা বলছিলাম যে হেমোডায়ালিসিস কখন লাগবে এবং কখন ট্রান্সপ্লান্ট লাগবে আমি জানতে চাই। যখন একজন লোক এন্ডেসেস রেনাল ডিজিজ রোগে আক্রান্ত হবে, তখন তার রিপ্লেসমেন্ট থেরাপি দরকার। এই রিপ্লেসমেন্ট থেরাপির দুইটা ফর্ম আছে, একটা ডায়ালাইসিস হতে পারে, একটা হতে পারে ট্রান্সপ্লান্টেশন। তো ইনফ্যাক্ট ইন মেডিকেল সায়েন্স ট্রান্সপ্লান্টেশন ইজ দ্য নাম্বার 1 প্রায়োরিটি for treating end-stage renal disease. আচ্ছা আচ্ছা। If somehow যদি কোনো কারণে ট্রান্সপ্লান্টেশনের জন্য সুইটেবল ডোনার ফাইন্ড আউট করা না যায়, তাহলে আমরা অল্টারনেট বা বিকল্প হিসাবে আমরা হেমোডায়ালিসিস চিন্তা করতে পারি। তো সাধারণের মধ্যে ধারণা কিন্তু চয়েস হচ্ছে ট্রান্সপ্লান্টেশন। হ্যাঁ, কিন্তু সাধারণরা মনে করেন যে আগে হেমোডায়ালিসিস করে নিই, তারপরে যদি না হয় তাহলে। হ্যাঁ, এখন একটা আনন্দের বিষয় হচ্ছে যে যদিও ট্রান্সপ্লান্টেশন 1954 সালে বোস্টনে প্রথম সাকসেসফুল ট্রান্সপ্লান্টেশন হয় USA বিটুইন আইডেন্টিক্যাল টুইনস। তো এই ক্ষেত্রে আমাদের দেশে পিছিয়ে নেই। আমাদের বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি হসপিটাল 1978 সাল থেকে ট্রান্সপ্লান্টেশন করে যাচ্ছে, কিন্তু গত 25 বছরে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি হসপিটাল প্রায় 350-এর মতো ট্রান্সপ্লান্টেশন করেছে। তো আরেকটা সারপ্রাইজিং নিউজ হচ্ছে, আরেকটা প্রাইভেট হসপিটাল কিডনি ফাউন্ডেশন, তারা গত 2 বছরে, মাত্র 2 বছরে 100-এর উপরে সাকসেসফুল ট্রান্সপ্লান্টেশন করেছে, যাদের সফলতা মানে এশিয়া, ইউরোপ বা আমেরিকার চেয়েও ভালো, এবং খরচ এত কম যেটা মানে বিদেশিরা বিশ্বাসই করতে চায় না যে এত কম খরচে একটা ট্রান্সপ্লান্টেশন এভাবে সম্ভব। আচ্ছা, দর্শকের ফোনটা নিয়ে আলোচনা আবার আসবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কলিমুল্লাহ সুজন বলছি। জি বলুন, আপনার প্রশ্ন বলুন। আমার কোমরে ব্যথা হয় প্রতিদিন, দিনটাকে ওটার আগে ব্যথা হয়। হ্যাঁ, এটা কি কিডনির সমস্যা নাকি অন্য কিছু? আর কিছু আছে? শুধু কোমরেই ব্যথা, প্রস্রাবের জ্বালা পোড়া ব্যথা হয় ওটার আগে? জি, একটা টানকেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনি বিশ্রামে থাকা অবস্থায় কোনো ব্যথা হচ্ছে না? না, ওঠার আগে। আপনি কি এটা উঠতে গেলে ব্যথাটা অনুভব করেন? জি। আচ্ছা, এটা কি মনে হয়? এটা আসলে আপনার যেটা আপনি ধরেছেন সেটাই, এটা আসলে কোমরেরই ব্যথা, খুব সম্ভবত এটার সাথে কিডনির কোনো সম্পর্ক নাই। তারপরেও যেহেতু আপনার ব্যথা হচ্ছে, আপনি একটা সিম্পল আল্ট্রাসাউন্ড স্ক্যানিং অফ দ্য কিডনি, ইউরেটার এবং ব্লাডার রিজন করে একজন ইউরোলজিস্টের সঙ্গে দেখা করতে পারেন। যদি কিছু না থাকে, ইন দ্যাট কেস আমি মনে করি উনি অর্থোপেডিক স্পেশালিস্টের কাছে যাওয়া উচিত চিকিৎসার জন্য, এবং খুব সম্ভবত এটা আসলে কোমর ব্যথা, অর্থাৎ হি হ্যাজ গট স্পাইন প্রবলেম। তো ডক্টর রুহুল আমিন, আপনি বলছিলেন যে এন্ড স্টেজ রেনাল ডিজিজ হলেই অ্যাকচুয়ালি সে রিপ্লেসমেন্ট থেরাপি এবং টপ প্রায়োরিটি হচ্ছে ট্রান্সপ্লান্টেশন। তো ট্রান্সপ্লান্টেশন সাফল্যের কথা শুনলাম, কিন্তু এক্ষেত্রে আসলে এই ট্রান্সপ্লান্ট করার পরে তার পরবর্তী জীবনযাত্রায় কি ধরনের পরিবর্তন আনতে হয়? আচ্ছা, অ্যাকচুয়ালি ট্রান্সপ্লান্টেশন এটা টার্মটা অনেকে শুনে একটু ভীত সন্ত্রস্ত হতে পারে যে না জানি কি এটা অ্যাকচুয়ালি। আসলে এখন গত 2 বছর যাবত আমাদের দেশে যেভাবে ট্রান্সপ্লান্টেশন হচ্ছে, এটা অন্যান্য সাধারণ অপারেশনের মতোই অনেকটা বলা চলে। যেমন একটা গলব্লাডার অপারেশন করছি আমরা, একটা ইন্টেস্টাইনাল সার্জারি করছি, ট্রান্সপ্লান্টেশনও তেমনই একটা অপারেশন, যেটা হয়তো আমাদের সেন্টারে সাধারণত 1 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে এটা অপারেশন করতে। তো পরবর্তী যে তার যে সতর্কতা অপারেশন পরবর্তী, সেটা যে কোনো অপারেশনের ক্ষেত্রে যে সমস্ত সতর্কতা
গুলো নিতে হয়, এটার ক্ষেত্রে তাই নিতে হয়। শুধু এখানে ডিসিপ্লিন, তাকে ফলো আপে আসতে হবে, তাকে নিয়মিত ওষুধ খেতে হবে, তাহলে সে দীর্ঘদিন ভালো থাকতে পারবে, একদম সুস্থ নর্মাল লাইফ সে লিড করতে পারবে। আচ্ছা, এক্ষেত্রে কিছু ওষুধ বোধহয় দীর্ঘদিন, কিছু ওষুধ ইমিউনোসাপ্রেসিভ কিছু ওষুধ দিতে হয় এবং এটা নিয়মিত এটা ফলো আপে আসতে হবে এবং এটা খেতে হবে। আচ্ছা আচ্ছা, তো দর্শক আরেকটি ফোন নিচ্ছি। হ্যালো, জি জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি হাজি মোহাম্মদ জাকির হোসেন, আমার বয়স হলো 50। আমার কিডনিতে ডায়াবেটিস আছে আর কি। জি জি কিডনিতে প্রোটিন বাইর হয়। জি জি, হ্যাঁ হ্যাঁ, এটা বিগত 4-5 বছর যাবত। হ্যাঁ। এখন আমার গত 2-3 দিন আগে আমি কিডনি ব্লাড টেস্ট করছি 1.7। জি জি, হ্যাঁ, আর প্রেশার হইলো আপনার 3+। প্রোটিন। হ্যাঁ, তো এটার জন্য আমি ক্যালকাটাতেও গেছি, চিকিৎসা করেছি। তো ওরা বিভিন্ন ধরনের চিকিৎসা দিচ্ছে। প্রোটিন মানে আপনার মাছ মাংস কম খেতে বলছে, ডাল জাতীয় খাবার খেতে না করছে। এখন এটা কি খুব বেশি পরিমাণে যাচ্ছে প্রোটিন? সেটার আনসারটা আমি দিচ্ছি। হ্যাঁ। তো আপনার অ্যাকচুয়ালি এটাকে বলে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, মানে দীর্ঘদিন ডায়াবেটিস থাকার ফলে আপনার দুটো কিডনিতে ডায়াবেটিসের যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটার কারণে দুটো কিডনিতে কিছুটা এফেক্ট হয়েছে। তো আপনি যেটা বুঝতে পারলাম আপনার কথা থেকে, যে আপনার ইউরিনে অ্যালবুমিন 2+, মানে কিডনির ছাকনিগুলা নর্মালি ইউরিনে অ্যালবুমিনকে অ্যালাউ করে না, কিন্তু ডায়াবেটিস যখন ছাকনিগুলোকে আক্রান্ত করে তখন সেই ছাকনিগুলোর ছিদ্র বড় হয়ে যাওয়ার ফলে ইউরিনে প্রোটিন চলে যায়। তো আপনার প্রোটিন চলে যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি আরেকটা ফিগার মেনশন করেছেন যে ক্রিয়াটিনিন আপনার 1.7, তার মানে নর্মাল ক্রিয়াটিনিন আমাদের হচ্ছে 0.6 থেকে 1.4, তার মানে আপনার সিরাম ক্রিয়াটিনিন লেভেলটাও বেড়ে গেছে। তার মানে আপনার দুইটা কিডনি এখন আমরা বলতে পারি মাইল্ড রেনাল ফেলিউর আছে, আপনার হালকা রেনাল ফেলিউর। তো আপনার ঘাবড়ানোর কিছু কারণ নেই, যে আপনি যদি এখন আপনার ডায়াবেটিস এখন থেকেও ভালোভাবে নিয়ন্ত্রিত করেন এবং একজন নেফ্রোলজিস্টের পরামর্শে সবসময় থাকেন, তাহলে এই অবস্থাটা থেকে আপনি দীর্ঘদিন ভালো থাকতে পারবেন। কিন্তু এটা যদি আপনি অসচেতন হন, তাহলে আপনার ভবিষ্যতে কিডনি বিকল হয়ে যাবে এবং এটা এন্ড স্টেজ রেনাল ডিজিজ হয়ে যেতে পারে। কিন্তু এখন আপনার নিরাশ হওয়ার কারণ নেই, আপনি নিয়মিত ঔষধ সেবন করবেন এবং একজন নেফ্রোলজিস্টের তত্ত্বাবধানে থাকবেন, তাহলে আশা করি দীর্ঘদিন আপনি ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, ডাক্তার রুবেল সাহেবের সাথে আমি কিছু কথা যোগ করি। সেটা হলো এই যে আসলে এই যে হেমোডায়ালিসিসের কথাটা এসছে, এখানে হেমোডায়ালিসিসের বিষয়ে দুটো কথা না বললেই নয়। যে সেটা হলো যে কিছু সংখ্যক রোগী, যেমন ধরুন এই যে ডায়াবেটিস উইথ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, এই সমস্ত পেশেন্টরা যখন এন্ড স্টেজ রেনাল ডিজিজে যায়, তখন এদেরকে আমরা ট্রান্সপ্লান্টেশনের জন্য অত এনকারেজ করি না, যদিও বিশ্বের কোনো কোনো সেন্টারে এখন অলরেডি এনকারেজ করছে। কারণ হলো কি, ডায়াবেটিস নেফ্রোপ্যাথিতে অলরেডি তার ইমিউনোসাপ্রেশন থাকে এবং এই পেশেন্টগুলোকে যখন আমরা ট্রান্সপ্লান্টেশনে নেব তখন দেখা যাবে কি আরও ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ দিলে, হ্যাঁ দিলে তখন এটা আরও ডিটোরেট করে, ফলে আপনার দেখা যায় যে তার বিভিন্ন ধরনের ইনফেকশন, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এটা একটা বিষয়। সেজন্য এদেরকে আমরা ক্রনিক হেমোডায়ালিসিস রাখি লম্বা সময় ধরে, এবং দেখা যায় এই হেমোডায়ালিসিস নিয়ে তারা 10 থেকে 14-15 বছর পর্যন্ত কন্টিনিউ করতে পারে। আর একটা জিনিস হলো যে কিডনি প্রতিস্থাপন করার আগে আমরা বেশিরভাগ রোগীকে ডায়ালাইসিসে প্রথমে নিয়ে যাই, সেটা সাময়িক। কারণ ট্রান্সপ্লান্ট করার জন্য একটা প্রিপারেশন আছে, সেই প্রিপারেটরি ফেজটা হাউ ইউ উইল ট্যাকেল বাই ডুইং রেগুলার হেমোডায়ালাইসিস। এবং তার যখন বডি ইমিউন মেকানিজম একটা সার্টেন স্টেজে আসবে, তার অ্যানিমিয়া কারেকশন হবে, তখন উই উইল গো ফর কিডনি ট্রান্সপ্লান্টেশন, যেটা হলো প্রতিস্থাপন, যেটা আমাদের রুবেল সাহেবরা করে থাকেন। এই বিষয়টা অনেকেই মনে করে যে আমরা কেন এটা করতে গেলে আবার একটা ফিস্টুলা করা লাগে, এটা অপারেশন করার আগে যেটার নাম ফিস্টুলা, সেটাও আমাদের রুবেল সাহেব প্রায়শই করে থাকেন। তো এগুলা করার মাধ্যমেই, অর্থাৎ হেমোডায়ালাইসিসের দুটো পোর্শন, একটা হলো মেনটেন্যান্স হেমোডায়ালাইসিস আর একটা হলো প্রস্তুতির জন্য ট্রান্সপ্লান্টের প্রস্তুতি। এখানে আরেকটা ব্যাপার আছে যে যারা এন্ড স্টেজ রেনাল ডিজিজ পেশেন্ট, অলরেডি ডিজাইনড অ্যাজ এ এন্ড স্টেজ রেনাল ডিজিজ, কিছু কিছু সচেতন পেশেন্ট আছে যারা হেমোডায়ালিসিস না যেও, যাদের ক্রিয়েটিনিন 5-6, তারা ডাইরেক্টলি টার্ন ইনটু ট্রান্সপ্লান্টেশন ফর গেইনিং বেটার বেনিফিট। এটাকে বলা হয় প্রিএমপ্টিভ ট্রান্সপ্লান্টেশন। এটা আমরা করেছি, এটা আমাদের দেশের লোক সচেতন, এরা এখন এইভাবে আসতেছে, তারা সরাসরি ডায়ালাইসিসকে বাইপাস করে সোজা ট্রান্সপ্লান্টেশনে চলে যাচ্ছে। তো আমি ফোনটা নিচ্ছি, আলোচনা আবার আসবো। হ্যালো, হ্যাঁ ভাই। হ্যাঁ আসসালামু আলাইকুম। জি বলুন আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হলো, আমার মাঝে মাঝে পেশাবের মানে শরীরের ভিতরে মাঝে মাঝে পেইন হয় আর কি। জি। এখন আমি ওই যে এক্সরে করছি, এক্সরে পেশাবের ছোট্ট একটা পাথরের মতন দেখা যাচ্ছে আর কি। পাথরটা কোথায়? হ্যাঁ, পাথরটা কোথায় দেখা যাচ্ছে? এটা যে পেশাবের থলিতে। থলিতে, আচ্ছা আচ্ছা, জি।
এখন আপনার প্রস্রাবের সাথে রক্ত যায়? না না, রক্ত যায় না। আচ্ছা আচ্ছা, ব্যথা করে মাঝে মাঝে, তাই তো? মাঝে মাঝে ব্যথা করে। আচ্ছা আচ্ছা, তো আপনি যাকে দেখিয়েছেন, যে বিশেষজ্ঞকে, উনি কি বলেছেন আপনাকে, কি ধরনের উপদেশ দিয়েছেন? আমি ডাক্তার এখন দেখাই না, এখন মানে একটা এক্সরে করছিলাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমি মানে কি ডাক্তার দেখাই, কি করবেন? হ্যাঁ জি জি। আপনি এই অসুখের জন্য যত তাড়াতাড়ি সম্ভব একজন ইউরোলজিস্টের পরামর্শ নেওয়া আপনার জন্য জরুরি, কারণ আপনার পেশাবের থলিতে যে স্টোনটা হয়েছে, এই স্টোনটাই আপনাকে বারবার ইরিটেশন দিচ্ছে, এবং ইরিটেশন দেওয়ার কারণেই আপনার ওই যে জ্বালা যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে, ভেসাইকেল পেন হচ্ছে। এটার জন্যে যতক্ষণ পর্যন্ত এই পাথরটাকে আপনি বের না করবেন ততক্ষণ পর্যন্ত এই ব্যথাটা হতে থাকবে, এবং সেজন্য আপনার উচিত যে একটা এক্সরে করা, একটা আল্ট্রাসাউন্ড করে ডাক্তারকে দেখালে উনি আপনার একটা পাথরটা বের করার পথ পদ্ধতি বলে দিবেন। তবে এখনকার দিনে এই ধরনের পাথর আর কেটে বের করার কোনো প্রয়োজন নাই। আপনি একটু আগে বলছিলেন যে হ্যাঁ, যে কোনো ধরনের পাথর ইউরিনারি ট্র্যাক্টের যেখানেই হোক না কেন, এগুলা এখন মেশিনের সাহায্যে ক্যামেরা দিয়ে বের করা যায়। হ্যাঁ, বের করা খুবই সম্ভব। সামান্য একটুখানি অ্যানেস্থেসিয়া করে শরীরের অর্ধেক অংশ অবশ করে নিয়ে এটা করে দেওয়া তো সম্ভব। ডাক্তার রুহুল আমিন এবং অধ্যাপক ফখরুল ইসলাম, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাদের সময় শেষ, বিদায় নিতে হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ যারা দেশে বিদেশে চ্যানেলের সাথে ছিলেন, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং আপনারা শুনলেন যে কিডনির যেসব ধরনের পাথরই হোক না কেন, তা কিন্তু এখন আর কেটে বের করতে হয় না। এখন বিশেষ পদ্ধতিতে না কেটে ছিদ্র করে বের করা সম্ভব, এবং কিডনি ট্রান্সপ্ল্যান্ট বা কিডনি বিকল হলে কিডনি প্রতিস্থাপন বা যাই বলুন না কেন, সংস্থাপন, সবই কিন্তু এখন দেশি অত্যন্ত সফলতার সঙ্গে হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে দেখা হবে, অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।